কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? সাধারণ জনগণ সত্যিই কি জানে? কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে? আমাদের চোখের সামনে লেখা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়, এক ভয়ঙ্কর অন্ধকার যুগের। বাংলাদেশে যা চলছে তা এক গোপন রাজনৈতিক খেলা, যা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এ। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান সংকটের মূল কারণগুলো নিয়ে, কেন এই সংকট এত গভীর হয়েছে এবং কিভাবে আমরা এই সংকট থেকে বের হতে পারি। আজকে ডিসক্লেমার। সবার প্রথমে বলে রাখি, এটা আমাদের কোনো ব্যক্তিগত মত নয়। আমরা বিভিন্ন উৎস থেকে যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন, আর ভিডিওর ডেসক্রিপশনে রেফারেন্স লিঙ্কগুলো দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশের যে তুমুল আন্দোলনের শুরু হয় তার অন্যতম প্রধান কারণ হল কোটা সিস্টেমের পুনর্বহাল করা। এই কোটা সিস্টেম 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের ফলে বন্ধ করে দিয়েছিল এবং মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ পদ্ধতি শুরু করেছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের পরিবারের 6 জন সদস্য উচ্চ আদালতে মামলা দায়ের করে, যার ফলস্বরূপ 2024 সালের জুন মাসে হাইকোর্ট রায় দেয় কোটা সিস্টেমকে ফিরিয়ে আনার। এই কোটা সিস্টেমকে ফিরিয়ে আনার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে। 2018 সালের আগে যে কোটা সিস্টেম ছিল তা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি চাকরিতে 55% পর্যন্ত কোটা ছিল, যার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, 10% জেলা ভিত্তিক, 10% মহিলাদের জন্য, 5% সংখ্যালঘুদের জন্য এবং 1% শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য। প্রাথমিক অবস্থায় এই আন্দোলন শুধুমাত্র রাজধানীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে শুরু হয়, যা মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শুরু করেন। এই ছাত্রছাত্রীদের মধ্যে পরবর্তীকালে বিভিন্ন বিএনপি পার্টির সদস্যরা যুক্ত হয় এবং এটাকে রাজনৈতিকভাবে দেখানোর চেষ্টা করেন। বিএনপি পার্টির সদস্যরা যুক্ত হওয়ার ফলে আন্দোলনটি শান্তিপূর্ণ থেকে হিংস্রতায় রূপান্তরিত হয় এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে হিংসাত্মক প্রদর্শন করেন এবং প্রচুর গাড়ি পুড়িয়ে দেয়া, যার ফলে সরকার বাধ্য হয় সেনাবাহিনীকে মোতায়েন করার জন্য এবং এটি দমন করার চেষ্টা করা হয়। আন্দোলনের এক পর্যায়ে সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয় গুলি চালানোর জন্য এবং কাঁদানে গ্যাস ব্যবহার করার জন্য, যার ফলে কিছু কিছু স্থানে সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয় এবং যার ফলে আনুমানিক 400 জনের মতো শিক্ষার্থীর মৃত্যু হয়, যেটি অত্যন্ত শোকজনক। সেনাবাহিনীর এরকম ব্যবহারের ফলে আন্দোলনটি তুমুল আকার ধারণ করে এই স্তরে শুধুমাত্র শিক্ষার্থী নয়, তার সাথে প্রচুর সাধারণ মানুষ এবং সর্বস্তরের সর্বসাধারণ যুক্ত হয়। এই পর্যায়ে আন্দোলন প্রবল আকার ধারণ করে, যেটি পরিণামস্বরূপ তৎকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য করা হয় এবং তিনি পদত্যাগ করে এবং ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার পদত্যাগের পর সেখানকার ছাত্র সংগঠনগুলি ওখানকার প্রধানমন্ত্রী ভবন, যেটাকে গণভবন বলা হয়, সেটি দখল করে। গণভবন দখল করার পরে 8ই আগস্ট 2018 তারা একটি ক্ষণস্থায়ী সরকার গঠন করে, যার প্রধানমন্ত্রী হিসেবে মোঃ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়। কে ছিল এই মোহাম্মদ ইউনূস? কেন তাকে ক্ষমতায় বসানো হল? এটি সম্বন্ধে বিস্তারিত ভিডিও দেখতে হলে কমেন্টে লিখুন, আমরা তাহলে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আনব আপনাদের জন্য। মোঃ ইউনূস ক্ষমতায় আসার পর তিনি বিভিন্ন ধরনের রিফর্ম করেন বাংলাদেশের আইন ব্যবস্থায়। সে পূর্ববর্তী সরকারের বিভিন্ন পদের থেকে কর্মচারীদের সরিয়ে দেওয়া হয় এবং সে স্থানে নতুন লোক নিয়োগ করা হয়। তিনি ক্ষমতা আসার পর সেখানকার সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয় এবং বিভিন্ন ধরনের হিংসাত্মক ঘটনা শুরু হয়। হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হয় এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধার সৃষ্টি করা হয়। মোঃ ইউনূসের ক্ষমতা আসার পর সেখানকার সংখ্যালঘুদের উপর বিভিন্ন রকমের আক্রমণ শুরু হয়। বিভিন্ন সূত্র এর দাবি করেন যে এই আক্রমণের পিছনে মোহাম্মদ ইউনূসের হাত আছে। নতুন সরকারের আসার ফলে বাংলাদেশের রপ্তানির উপর
প্রভাব পড়ে এবং তাদের সেখানকার বস্ত্রশিল্প প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। নতুন সরকারের বিভিন্ন রকম কর্মকাণ্ডের ফলে তার প্রতিবেশী দেশ ভারত সরকারের সাথে বিবাদে জড়িয়ে পড়েন এবং সেখানে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করবার চেষ্টা করেন, যার ফলে বাংলাদেশের জনতা এই প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হন। মঠ ইউনূসের ক্ষমতা আসার পরে সেখানকার মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করে, যা সাধারণ মানুষের উপর প্রবল চাপের সৃষ্টি করে। কিন্তু হঠাৎ কেন এই বাংলাদেশের ক্ষমতার হস্তান্তর হল এবং সামান্য সাধারণ আন্দোলন কিভাবে এত তীব্র আকার ধারণ করল, এ বিষয়ে বিভিন্ন সত্যিকারের মতামত যে বৈদেশিক শক্তির হাত আছে। কারা এই বৈদেশিক শক্তি যারা দেশটার এমন ক্ষতি করল? অনেকের এটাও ধারণা যে পশ্চিমী বল শক্তির হাত আছে, যেটি দক্ষিণ এশিয়ার এই অংশের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে আসছে বহু পূর্ব থেকে। আপনারা যদি এ বিষয়ে ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অতি শীঘ্রই এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও বানাব। তো বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয়, কারণ সেখান থেকে রপ্তানি কমে গেছে এবং দেশের মুদ্রা ভাণ্ডার প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সবার মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কি আবার আগের মতো হতে পারবে? এই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা পরবর্তী অংশে আনব, বাংলাদেশের সমস্যা সমাধানের উপায়। সুতরাং আমাদের সঙ্গে থাকুন এবং প্রচুর শেয়ার করুন নিজের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারা সঠিক তথ্য পেতে পারে। আজকের মতো এটুকুই, পরবর্তী অংশে আবার দেখা হবে। ধন্যবাদ।